কেমন হবে আমরা যদি আবার অ্যাঞ্জেল ডি মারিয়াকে 2026 বিশ্বকাপে দেখতে পাই? কেমন হবে যদি দেখেন যে সেমিফাইনাল ফাইনালে আবারও সেই মেসি ডি মারিয়ার জুটি পাগল বানায় দিচ্ছে প্রতিপক্ষকে। ডি মারিয়া দ্য ফাইনাল বয় একটা গোল করে ফেলতেছে, সেই গোলে আর্জেন্টিনা হয়তো আর একটা ট্রফি জিততেছে। এগুলো এখনো অনেক 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 বেশি সুখকল্পনা। কিন্তু এই সুখকল্পনাটা যেমন ডিমারিয়া বিদায় নেওয়ার পরদিন থেকেই শুরু হয়েছে, তেমন এটা একটা নতুন রূপ পাইছে। এটা সম্প্রতি এই আবেগ, তারপরে কল্পনা, এইগুলাকে পার হয়ে ব্যাপারটা রিয়েলিটির একটা কাছাকাছি চলে আসছে। সেটা হচ্ছে ডিমারিয়ার 2026 বিশ্বকাপে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ডিমারিয়া এখনো পর্যন্ত কনভিন্সড না, কিন্তু পুরো আর্জেন্টিনায় একটা জোয়ার তৈরি হয়েছে যে ফিরে এসো ফিদেও, ফিরে এসো ফিদেও। এটা শুধু সাধারণ মানুষের মধ্যে হয়েছে তা না, বিশেষজ্ঞদের মধ্যে এবং গ্রেট ফুটবলারদের মধ্যে শুরু হয়েছে। এবং এই পুরো ব্যাপারটার পালে দারুণ হাওয়া দিচ্ছেন সম্প্রতি ফিল্লল, আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলরক্ষক। ফিল্লল বিশ্বকাপ জয়ী গোলরক্ষক, তিনি তার ইনস্টাগ্রামে ছোট্ট একটা ভিডিও পোস্ট করছেন। সেখানে ডি মারিয়ার বর্তমান ফর্ম বিশ্লেষণ করছেন। বিশ্লেষণ করে উনি বলছেন যে ডি মারিয়ার 2026 বিশ্বকাপ দলে অবশ্যই থাকা উচিত। সেখানে কিছু যুক্তি দিচ্ছেন উনি, ফুটবলীয় যুক্তি। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে উনি বলছেন যে এটা শুধু আমি ফিল করতেছি তা না, আর্জেন্টিনার আমি যতদূর জানি স্টাফরাও ফিল করতেছে। এবং স্টাফদের দুজনকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, দুজন সিনিয়র খেলোয়াড়কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দুজন স্টাফকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন ডিমারিয়াকে কনভিন্স করে যে যে কোনো মূল্যে তোমার 2026 বিশ্বকাপ খেলতে হবে। এগুলোর পক্ষে দুটো যুক্তি। একটা হচ্ছে ডিমারিয়ার দুর্দান্ত ফর্ম, সে অবসর নেওয়ার পরপরই বেনফিকায় যে কয়টা ম্যাচ খেললো সেখানে দুর্দান্ত ফর্ম, তারপরে রোজারিও সেন্ট্রালে ফেরার পরে দুর্দান্ত ফর্ম। আরেকটা যুক্তি হচ্ছে এখনো পর্যন্ত আর্জেন্টিনা তার ডান পাশ সামলাইতে পারে নাই। ডান উইং কাম প্লেমেকিং, এই যে ভার্সেটাইল ফুটবলটা খেলা, এটা করার জন্য কাউকে এখনো সেটেল করা যায় নাই। মানে ডিমারিয়ার ধারে কাছেও কিছু হচ্ছে না ওখানে। 38 বছর বয়সী ডিমারিয়া যা পারবে সেটা ধারে কাছেও কিছু হচ্ছে না। সব মিলায় আর্জেন্টিনার ন্যাশনাল নিড যে ডিমারিয়ার দলে ফেরা, সেটা কি আদৌ হবে? আমরা একটু ডিমারিয়ার কথা শুনবো, ডিমারিয়া নিজে কি বলছেন, ফিল্লোল কি বলছেন, এবং আর্জেন্টিনার খুব উল্লেখযোগ্য সাংবাদিক আলবার্তো সামিদ, উনি খুব আবেগপ্রবণ একটা লেখা লিখছেন। উনি কি কি পয়েন্ট রেজ করছেন এবং আসলে টেকনিক্যাল রিজনটা কি, কেন ডিমারিয়াকে দরকার, এই জিনিসগুলো একটু আজকে আলোচনা করব। আমি সবসময় বলি পৃথিবীতে সম্ভবত সবচেয়ে সিনেমাটিক, ফেয়ারি টেলের মতো একটা সিনেমাটিক জীবন হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়ার। মানে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে আমি একাধিক কন্টেন্ট করছি, পুরোটা আর না বলি। সেই শ্বাসকষ্টে ভোগা শৈশব, যেখানে কয়লার ধোঁয়াতে দেয়াল কালো হয়ে গেছিল, সেখান থেকে এসে বারবার হাঁটতে থাকা, জাতীয় বেইমান পদবি পাওয়া, সেখান থেকে এসে 4টা মেজর ট্রফি পরপর জিতে বিদায় নেওয়া। মানে রূপকথাতেও এরকম লিখলে আমরা বলতাম রূপকথাটা বাড়াবাড়ি হয়ে গেছে, এটা হয় না, এটা হয় না। কিন্তু ডিমারিয়ার ক্ষেত্রে হয়েছে, আসলেই হয়েছে। শেষ পর্যন্ত ডিমারিয়া সব গল্পকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। এই লাইন ছাড়া আপনি আর কিছু লিখতে পারবেন না। ডিমারিয়া বিশ্বকাপ ট্রফি হাতেই বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু ওই যে মেসি সহ বাচ্চারা সবাই চাপাচাপি করলো, আরেকটা টুর্নামেন্ট ফিদেও, আরেকটা টুর্নামেন্ট খেলো, কোপা খেললেন, সেখানেও ট্রফি নিয়েই বিদায় নিলেন। এই যে সুখের যে বিদায় ফেয়ারি টেল, এই ফেয়ারি টেলকে কেউ ভাঙতে চায় না। দিন দুনিয়ায় এমন লোক আপনি খুব কম খুঁজে পাবেন যার জীবনটা যদি একবার ফেয়ারি টেলে শেষ হয়, সে আর ওই জীবনে ঢুকতে চায় না। ওই জীবনে ঢুকে কে চায় ওই স্বপ্নটাকে ভেঙে দিতে, ওই স্বপ্নের গল্পটাকে ভেঙে দিতে? ডিমারিয়াও চায় না। কিন্তু রিয়েলিটি অন্য কথা বলতেছে। রিয়েলিটি বলতেছে যে ডিমারিয়ার জায়গাটা কেউ নিতে পারতেছে না। মূলত তো স্কালোনি ডিমারিয়া যাওয়ার পরে দুটো ছেলেকে দিয়ে এই জায়গাটা ট্রাই করছেন। বেশিরভাগটা সময় নিকোকে দিয়ে, বাকিটার সময় গার্নাচোকে দিয়ে। গার্নাচো একদমই প্রুভ করতে পারে নাই যে সে ওই জায়গাটায় ডিমারিয়ার জায়গা নেওয়ার মতো।
সে আসলে আমরা বলতে পারি যে এক ধরনের তেভেজীয় পেস আছে, বুনো শক্তি আছে। সবই ঠিক আছে যে আপনি ফরওয়ার্ডে বা মিডফিল্ডে এরকম একটা উইঙ্গারকে আমি মিডফিল্ডার ধরে নিই। কারণ হচ্ছে আমরা কথা বলতেছি ডিমারিয়াকে। সে প্লেমেকও করে। তো সেই রোলটা প্লে করতে পারে না। সে অনেকটাই ইনভার্টেড উইঙ্গার। সে ওই টাচ লাইন ধরে দৌড়াবে, সে প্লেমেক করার কোনো চেষ্টাই করবে না। ওই একটা কাট করবে বা একটা ওখান থেকে পাস দিবে। সে খেলা কন্ট্রোল করবে না, খেলা হোল্ড করবে না। কোনো কিছুই না। শুধু পেসের উপরে দৌড়াদৌড়ি। ফলে গার্নাচো চলবে না। গার্নাচোকে দিয়ে ডি মারিয়ার জায়গা পূরণ করা যাবে না। সেই জায়গাটায় সবচেয়ে বড় ভরসার জায়গা ছিল নিকো। কিন্তু নিকো যেটা হচ্ছে যে আর্জেন্টিনান লোকেরা বলতেছে যে টু মাচ লেফটি, টু মাচ লেফটি। ও কখনোই গার্নাচোর মতো ভিতরে ঢুকতে চায় না। ভিতরে ঢুকে যে মেসির সঙ্গে একটা পার্টনারশিপ করবে, প্লেমেক করবে ওই ব্যাপারগুলো ওর মধ্যে নাই। মানে খুব বিচ্ছিন্ন দ্বীপের মতো দৌড়ায়, খুব বিচ্ছিন্ন দ্বীপের মতো। এবং নিকোর আরেকটা সমস্যা হচ্ছে সে খুব অধারাবাহিক। আজকের ম্যাচে খুব ভালো খেলতেছে, পরের ম্যাচে খুব খারাপ। মানে ডি মারিয়া যেমন গ্যারান্টেড যে ৩০ মিনিট যদি মাঠে থাকে ওই ৩০ মিনিটে সে অবশ্যই কিছু না কিছু করবে, অবশ্যই। ওই জিনিসটা এদের কারো মধ্যে নাই। ফলে টিমে তো একটা নিড তৈরি হয়েছে। মাঝে আরেকটা ছেলেকে দিয়ে স্কালোনি চেষ্টা করছিল। মোস্ট প্রবাবলি ছেলেটার নাম কার্বনি। আমি ভুল করতে পারি। আমার ঠিক মনে আসতেছে না। ওই ছেলেটা তো আবার ইনজুরিতে পড়ল। সম্প্রতি আপনি যদি খেয়াল করেন লাস্ট কিছু ম্যাচে আ ইয়ে স্কালোনি ওই লেফট উইং এর চিন্তাই বাদ দিছে। সে ওই লেফট সাইডে লেফট চ্যানেলে খেলাচ্ছে জুলিয়ান আলভারেজরে। আলভারেজরে যেহেতু ভালো প্রেস করতে পারে, একটু টুকটাক নিচে নামতে পারে। ওকে, এই জায়গাটা এইভাবে মেকআপ হচ্ছে। এখন মেকশিফট দিয়ে তো আসলে একটা পুরো বিশ্বকাপ খেলা যায় না। আপনার একটা প্রপার উইঙ্গার লাগবে এবং আর্জেন্টিনা চিরকাল যেটা দেখে আসছে। দেখেন ২ উইং থেকে ট্র্যাডিশনালি ২ উইঙ্গার কে? মেসি এবং ডি মারিয়া। কিন্তু তাদেরকে আপনি খুব বেশি উইংয়ে দেখেন? হ্যাঁ, ডি মারিয়া উইংয়ে অপারেট অনেক বেশি করে। কিন্তু কার্যত তারা ২ জন কি করে? তারা ২ জন আসলে মিডফিল্ডার হয়ে যায়। অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যায়। দুজনেই ওই অ্যাটাকে অংশ নেয়। সেই জিনিসটা মিসিং। এটা আর্জেন্টিনার ট্র্যাডিশনেই বা এখন সারা পৃথিবী দীর্ঘকাল ধরে এই ২ উইং অপারেশন এবং ২ উইং আবার প্লে মেকিং এ অংশ নেবে। এই জিনিসটা খুব জরুরি। এই জিনিসটা খুব জরুরি। সেই জায়গাটায় আর্জেন্টিনার একটা সাফারিংস তৈরি হইছে। আর্জেন্টিনার যে দলটার এখন যে পারমুটেশন কম্বিনেশন এ আপনি সাজান না কেন, এই যে ৫০-৬০ জনের একটা পুল তৈরি হয়েছে। এর মধ্যে কেউ নাই যে ওই জায়গাটা নিতে পারতেছে। বাকি যারা চলে গেছে, বাকি যে জায়গাগুলো বেশ ভালো মতোই মেকআপ হইছে। ফলে এটা একটা ন্যাশনাল নিড হয়ে গেছে আর্জেন্টিনার। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে ন্যাশনাল নিড তো অনেক কিছুই। ন্যাশনাল নিড তো ম্যারাডোনাকেও, ন্যাশনাল নিড তো ফিল্লোলকেও। না, এমনি থাকতে আমি ফিল্লোলের পক্ষে যাব না। যাই হোক, ন্যাশনাল নিড তো অনেকেই। গাব্রিয়েল বাতিস্তুতাকে নিড, অমুক-তমুক। কিন্তু তাদের তো ফিরানো যাবে না। তারা তো খেলার মধ্যেই নাই। কিন্তু আ ডি মারিয়া কি অবস্থায় আছে? ডি মারিয়া আছে হচ্ছে আ লোকেরা বলতেছে, আর্জেন্টাইনরা বলতেছে সে তার ক্যারিয়ারের সেরা ছন্দে আছে। ওকে, এটা আমি আর্জেন্টাইনদের কথাবার্তা আ আমি প্রায় আর্জেন্টাইন মানসিকতার তো। ফলে আমি বুঝি যে এর ভিতরে খানিকটা বাড়ায় বলা আছে। নিশ্চয়ই ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের সেরা ছন্দে নাই। কিন্তু দুর্দান্ত ছন্দে যে আছে সেটা আমি নিজেই সাক্ষী দিতে পারি। আমি রোজারিও সেন্ট্রালের হয়ে তার একটা ম্যাচও দেখি নাই। শুধু ওই হাইলাইটসে কিছু মুভ দেখছি, কিছু গোল দেখছি, কিছু অ্যাসিস্ট দেখছি। ওটা দিয়ে তো আর পুরোটা বোঝা যায় না। কিন্তু ওই অবসর নেওয়ার পরপরই ও বেনফিকার হয়ে যে ম্যাচগুলো খেললো, ওগুলো দেখছি। বেনফিকার হয়ে যে কোপায় যে ম্যাচটায় অবসর নিল মানে ট্রফি জিতে, তার পরের ম্যাচেই ও হ্যাটট্রিক করছিল। হ্যাটট্রিকের মধ্যে একটা বাইসাইকেল কিক ছিল। ওই বাইসাইকেল কিকটা দেখে ওই সময় আমি ফেসবুকে লিখছিলাম যে, "অ্যাঞ্জেল এটা ক্রাইম হয়ে গেল। আপনি কি করলেন রে ভাই? এই যা করলেন আজকে বেনফিকার হয়ে এর 50% খেললে তো আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে বর্তে যাবে। এই 50% নিয়ে হলেও আপনি থাকেন।" এটা হচ্ছে রিয়েলিটি যে অ্যাঞ্জেল ডি মারিয়া সেই অ্যাঞ্জেল ডি মারিয়া নাই। এবং এইবার ২২ বিশ্বকাপেও তো ছিল না। ২২ বিশ্বকাপেও তো অ্যাঞ্জেল ডি মারিয়া মূলত বদলি হিসাবে খেলছে, সুপার সাব অনেকটা। কখনো ৩০ মিনিট দুর্দান্ত খেলে দিছে, তুলে নেওয়া হয়েছে। কখনো স্টার্টিং 11 এ থাকেই নাই। অ্যাঞ্জেল ডি মারিয়ার এখন এভাবেই খেলতে হবে এই ওয়ার্ল্ড কাপ লেভেলে। কিন্তু সেই ৩০ মিনিট, সেই ৪০ মিনিট এটা
মানে মোর দ্যান অ্যানাফ ৫টা উইঙ্গার দিয়েও আপনি ওই কাজ করাইতে পারবেন না। ফলে ডি মারিয়ার প্রেজেন্সটা আর্জেন্টিনার জাতীয় দলের জন্য এখানে খুব জরুরি। এখন ফিল্লোল যেটা বলতেছেন যে এই জরুরতটা স্কালোনিও বুঝতেছেন। দেখেন স্কালোনি কিন্তু আবেগে ভেসে যাওয়ার লোক না। মানে নিজের পলিসিতে খুব স্ট্রিক্ট থাকা একটা মানুষ এবং সে জানে সে কি করতেছে। ফলে ডি মারিয়া যাওয়ার পর থেকে সে যা কিছু করছে সে জেনে বুঝে করছে। একই সঙ্গে এটাও সত্যি যে আমরা যেটা বুঝতেছি এটা নিশ্চয়ই আমাদের ১ মাস আগে স্কালোনি বুঝতেছেন বলেই ফিল্লোল বলতেছেন যে অলরেডি স্কালোনি ৪ জন মানুষকে অ্যাসাইন করছে যারা ডি মারিয়ার সঙ্গে প্রতিনিয়ত কথা বলতেছে। তার ভিতরে ২ জন সাপোর্ট স্টাফ। আমি জানি না আইমার আয়েলা নাকি আইমার স্যামুয়েলস বা আয়েলা স্যামুয়েলস কোন কম্বিনেশন দেওয়া হয়েছে আমি জানি না। সে ২ জনের সঙ্গে ডি মারিয়ার সম্পর্ক খুব ভালো এবং ২ জন সিনিয়রকে ফুটবলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমি মোটামুটি নিশ্চিত যে সিনিয়র ফুটবলারকে নিশ্চয়ই জেনারেল ওটামেন্ডি আর মেসি এই ২ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তারা ডি মারিয়ার সঙ্গে কথা বলতেছে। ডি মারিয়ার সঙ্গে কথোপকথন যে শুরু হয়ে গেছে এটা বোঝা যায়। এটা ডি মারিয়ার কথাতেই বোঝা যায়। আর্জেন্টিনার মিডিয়া, আর্জেন্টিনার সোশ্যাল মিডিয়া এইসব জায়গায় তো ফিদেও ফিরে এসো স্লোগান চলতেছে অনেকদিন ধরে। এর পাশাপাশি এইসব অ্যাক্টিভিটিস হচ্ছে, তাকে নিয়ে বসা হচ্ছে, এগুলো সব প্রভাব তার কথায় ফুটে উঠছে। গত সপ্তাহে সে একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম পুরো আর্জেন্টিনার টিম আপনাকে ২০২৬ বিশ্বকাপে দেখতে চাচ্ছে। আপনি কি চান? তো সে অসাধারণ বলছে, "আমিও তো চাই। আমারও তো স্বপ্ন হয় যে আরেকটা বিশ্বকাপ খেলি। কিন্তু আমি একটা চক্র পূরণ করে ফেলছি। আমার জীবনের চক্রটা শেষ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি গত বিশ্বকাপেই যখন ট্রফি জিতলাম আমরা, তখনই আমি মনে করছি যে আমার চক্র শেষ। পরে বাচ্চারা আমারে ছাড়ে নাই। বন্ধুরা আমারে ছাড়ে নাই। ওরা জোর করে কোপা পর্যন্ত নিয়ে আসছে। আরও ফেয়ারি টেলের মতো ব্যাপার হয়েছে। আমি আর এই চক্র ভাঙতে রাজি না।" এবং উনি এখানে বলছেন যে আমি যদি না সরে যাই তাহলে তো ওই জায়গার জন্য কেউ রেডিই হবে না। এখন ওদের হাতে দায়িত্ব দেওয়ার সময়। ওরা উঠে আসুক, স্ট্রাগল করুক কিন্তু উঠে আসুক। এখন এই কথাগুলোর ভেতরে দুটো জিনিসই বোঝায় যে এক হচ্ছে তার গোপন স্বপ্নটা আছে যে আরেকটা বিশ্বকাপ খেলা, কিন্তু সে তার ওই ফেয়ারি টেলের যে স্বপ্নের জগৎ ওটা ভাঙতে চায় না, আর হচ্ছে তারুণ্যের পথে বাধা হতে চায় না। এখন এই জায়গাটায় দুটো জিনিস তাকে বোঝানোটা খুব জরুরি এবং যদি বোঝাতে পারে ম্যানেজমেন্ট, তার বন্ধুরা, মানে ন্যাশনাল টিমের বন্ধুরা, তাহলে হয়তো সে তার এই মত বদলাবে। কারণ ওই ১ম বাক্যের মধ্যে ওটা আছে যে তার স্বপ্ন আছে। তার স্বপ্ন সবসময় এটা থেকে যাবে যে আরেকবার। কিন্তু দুটো জিনিস তার বোঝাটা জরুরি যেটা ন্যাশনাল ইমার্জেন্সি। আপনি যাদের কথা বলতেছেন, যে তরুণদের উঠে আসার কথা বলতেছেন, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। যেকোনো কারণে হোক তারা এখনো রেডি না। হয়তো হবে আর ২ বছর পরে হবে। কিন্তু আমার বিশ্বকাপ তো এবছরই খেলতে হবে। ফলে আপনাকে ওই জায়গাটায় কিছু সময়ের জন্য, মানে পুরো বিশ্বকাপটা আপনি খেলেন, আপনি সাইড লাইনে থাকলেন। যখনই ইমার্জেন্সি তখনই আপনি ৪০ মিনিট খেললেন, ৫০ মিনিট খেললেন, ৬০ মিনিট খেললেন। এইজন্য আপনার ন্যাশনাল ইমার্জেন্সি হিসাবে আপনার জাতীয় দলের জার্সি পড়তে হবে। এটা যদি তাকে কনভিন্স করা যায় তার কাছে ন্যাশনাল ইমার্জেন্সি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা ডি মারিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। পার্সোনাল অ্যাচিভমেন্ট, পার্সোনাল স্বপ্ন ভেঙে যাওয়া অমুক-তমুক, এগুলো হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল নিড, এগুলোর গুরুত্ব ডি মারিয়ার কাছে সবসময় বেশি। ফলে ডি মারিয়া যদি বুঝতে পারে, সে যদি আসলেই ফিল করে যে আমাকে ছাড়া স্কালোনির টিমটা, মেসির টিমটা বিপাকে পড়বে ২৬ বিশ্বকাপে, তাহলে সে রাজি হবে। আর যদি বোঝে না ব্যাপারটা শুধু আবেগের, শুধু কান্নাকাটির, তাহলে সে একটুও মত বদলাবে না। কারণ এই লোকটা এমনিতে সবকিছুতে আবেগ দেখায়, তারে অভিবাদন জানালে তার চোখে পানি চলে আসে। খুব অসাধারণ লেখে, অসাধারণ বলে, আবেগের কোনো কমতি নেই। কিন্তু আবেগের কাছে সিদ্ধান্ত বদলায় ফেলার লোক না। ভিতরে খুব দৃঢ় একটা মানুষ। আর এই দৃঢ়টার পেছনে আরেকটা মানুষ আছে। এক তো তার ২ টি কন্যা। এই ২ টো কন্যা তার কাছে মানে সবকিছু। কিন্তু তার এই সিদ্ধান্তগুলোর পিছনে তার এখন অন্তত খুব বড় ভূমিকা রাখে। তাকে টাইগ্রেস বলে আর্জেন্টাইনরা, জর্জেলিনা। জর্জেলিনা হচ্ছে ইয়ের ওয়াইফ, অ্যাঞ্জেল ডি মারিয়ার ওয়াইফ। জর্জেলিনাই ইনফ্যাক্ট বলা যায় ডি মারিয়ার এই জাতীয় বড় ডিসিশন মেকিং এ বিরাট রোল প্লে করে। ডি মারিয়া আর্জেন্টিনায় ফিরবে কিনা,
মানে এই যে রোজারিও সেন্ট্রালে ফিরবে কিনা, ডিমারিয়া অবসর নিবে কিনা, এই ব্যাপারগুলো জর্জেলিনার একটা বড় কল থাকে। এই জিনিসটা কোত্থেকে তৈরি হয়েছে জানেন? যখন ওই যে 2016-17 সালে ডিমারিয়ার বাড়িতে আক্রমণ হলো, ওর কিছু আত্মীয়স্বজন কিডন্যাপের হুমকি পেলো, কারো দোকানপাট ভেঙে দেওয়া হলো। এরপর থেকে জর্জেলিনা ব্যাপারটা নিজের হাতে তুলে নিছে যে, না, আর্জেন্টিনা তোমারে হেট করে, এখানে রিলেশন কতদূর রাখবো সেটা বুঝে রাখবো। এখন জর্জেলিনাকে ওই যে বললাম না যে আলবার্তো সামিদ, উনি আর্জেন্টিনার বেশ বড় সাংবাদিক, উনি একটা বড় লেখা লিখছেন যে কেন অ্যাঞ্জেল ডি মারিয়ার ফেরা উচিত। অনেকে লিখতেছেন, অনেক সাংবাদিকরা কলাম লিখতেছেন, করতেছেন। শুধু সোশ্যাল মিডিয়া মুভমেন্ট না যে ফিদেও ফিরে এসো তা না, অনেক গুরুত্বপূর্ণ লেখাও হচ্ছে। তার ভিতরে সামিদের লেখাটা পড়ে আমি আক্ষরিক অর্থে কাঁদছি। সামিদ ওই পুরো লেখাটা ডিমারিয়ার কেন ফেরা উচিত, অমুক তমুক টেকনিক্যাল কোনো কিছুর ধারে কাছে যান নাই। উনি শুধু আবেগ এবং জাতীয় নিড, এই জিনিসটা নিয়ে নানা আলাপ করছেন। একেবারে শেষ বেলায় এসে উনি জর্জেলিনারে সম্বোধন করে একটা দুটো প্যারা লিখছেন। ওখানে লিখছেন যে জর্জেলিনা, দেয়াল কিন্তু এখনো আছে। এইটা অনেক অর্থ। সে একটা অর্থ হচ্ছে যে ওই যে ডিমারিয়ার ছোটবেলার যে দেয়াল, যেটা ভেঙে ডিমারিয়াকে বেরোতে হয়েছে। ডিমারিয়াকে বানানো যে ডকুমেন্টারি, সেটার নামও দেয়াল। সেই দেয়াল ভেঙে ডিমারিয়া হাড় দেখায় বের হয় গোল করে। এই দেয়াল ভাঙাটাকে জর্জেলিনা খুব গুরুত্বপূর্ণ মনে করে। ফলে ওই জায়গাটায় টোকা দিচ্ছেন সামিদ যে, জর্জেলিনা তুমি অন্তত বোঝো যে দেয়াল এখনো আছে। সব ভুলে যাও, সব ভুলে যাও। তুমি যেকোনোভাবে হোক তাকে বলো যে তাকে ২৬ বিশ্বকাপের দরকার। এবং এটা আমি বলতেছি না, এটা ডিয়েগো বলতেছে। তোমার স্বামী অ্যাঞ্জেলের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় ফুটবলার, তোমার স্বামী অ্যাঞ্জেলের অভিভাবক। ডিয়েগো ওপর থেকে চাচ্ছে যে অ্যাঞ্জেল যেন আবার জাতীয় দলে আসে। এটা আমি বলতেছি না, এটা লিও বলতেছে। তোমার স্বামীর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা, প্রিয় বন্ধু। ফলে তুমি যেকোনোভাবে হোক তারে মাঠে পাঠাও। হ্যাঁ, জর্জেলিনার এখানে আসলেই একটা ভূমিকা রাখার আছে। সেখানে আমি একটা ইতিবাচক ব্যাপার দেখি। জর্জেলিনার মূল রাগটা তো ছিল আর্জেন্টাইনদের প্রতি। সাধারণ আর্জেন্টাইন মিডিয়া, বড় একটা রাগ আর্জেন্টাইন মিডিয়ার প্রতি ছিল। এবং রোজারিওর মানুষের অ্যাটিটিউড, যে এত কিছুর পরেও রোজারিওর মানুষ ডি মারিয়ারে কেন অপছন্দ করবে, কেন তার দোকান ভেঙে দিবে, কেন তার আত্মীয় স্বজনের উপরে আক্রমণ করবে। এখন জর্জেলিনার সম্ভবত দৃষ্টিভঙ্গিটাই কয় মাসে বদলায় গেছে। কারণ একটা হচ্ছে যে তার কথাতেই তো রোজারিও সেন্ট্রালে আসছে অ্যাঞ্জেল ডি মারিয়া। এটা তার মানে সে অলরেডি রোজারিও নিয়ে, আর্জেন্টিনা নিয়ে একটা পজিটিভ অবস্থায় আছে। অবশ্যই পজিটিভ থাকবে যে তারা বিশ্বকাপ জিতছে, কোপা জিতছে ২ টা, ফিনাল সীমা জিতছে। ফলে একটা পজিটিভনেস আছে। কিন্তু এরপরে যে তারা এই কয় মাস ধরে রোজারিওতে আছে, ফলে রোজারিওকে তারা কাছ থেকে দেখতেছে। এবং বড় হওয়ার পরে ডি মারিয়াও ১ম এত সময় ধরে কাছ থেকে দেখতেছে। আর জর্জেলিনা তো আসলে ১ম বারের মতো আ ডি মারিয়ার ওয়াইফ হিসাবে রোজারিওকে দেখতেছে। ফলে তার নিশ্চয়ই দৃষ্টিভঙ্গিটা বদলাইছে। যে এখন আর ডি মারিয়া আর্জেন্টিনার সঙ্গে হেট রিলেশন নাই। এখন ডি মারিয়ার সঙ্গে আর্জেন্টিনার রিলেশন একটাই, সেটা হচ্ছে ত্রাতা। ডি মারিয়াকে ত্রাতা হইতে হবে। আর্জেন্টিনার এই যে অবস্থা, এই অবস্থায় তাকে আর্জেন্টিনার দলে আসতে হবে, আর্জেন্টিনার দলকে সেভ করার জন্য। ফলে এখান থেকেও একটা ইতিবাচক সাড়া আসতে পারে। আর্জেন্টিনার হয়ে যারা যোগাযোগ করতেছে তারা শুধু ডি মারিয়ার সঙ্গে কথা বলতেছে তা না, তারাও জর্জেলিনার সঙ্গে কথা বলতেছে। তারা ডি মারিয়ার পুরো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলতেছে যে তোমরা সবাই মিলে বলো যে এটা ন্যাশনাল নিড। এই সব কিছুর পরেও শেষ বাধা হয়ে দাঁড়াবে হচ্ছে ওই মনস্তাত্ত্বিক ব্যাপারটা যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপে কি করতে পারবে। এই যে বললাম যে রূপকথার মতো একটা অবসর হয়েছে ডি মারিয়ার, এখন নতুন করে তার কিছু পাওয়ার নাই, এটা যেমন সত্যি। ওই যে বললাম যে কোনো মানুষ তার রূপকথা ভেঙে দিতে চায় না। আপনার জীবনে যদি স্বপ্নের মতো কিছু ঘটে থাকে না, আপনি দেখবেন আপনার আর ওই জিনিসটায় যেতে ইচ্ছা করতেছে না। যদি আবার স্বপ্নের মতো করতে না পারি, এই একটা ভীতি তো থাকবেই। যদি আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ড না হোক, সেকেন্ড রাউন্ডে বাদ পড়ে যায়, সেমিফাইনালেও যেতে না পারে, তাহলে কি হবে? তাহলে আমার এই যে স্বপ্নের মতো শেষটা,
অর্থহীন হয়ে যাবে না? ৩-৪টা ট্রফি জিতলাম, এতগুলো ট্রফি হাতে নিয়ে রোজারিওতে ফিরে আসলাম। আমি স্বপ্নের নায়ক হলাম, জীবনটা রূপকথা হলো। তারপরে আবার ফিরলাম। ফিরে কিছু করতে পারলাম না। জিনেদিন জিদানের উদাহরণটা তাকে দুভাবেই ইয়ে করতে পারে, স্পর্শ করতে পারে। একদিকে জিনেদিন জিদান ফিরছেন, ফিরে কি প্রবল প্রতাপে সেই নড়বড়ে ফ্রান্সকে ফাইনালে নিয়ে গেছেন। নিজে আবার সেই জাদু দেখায়। এটা যেমন ডি মারিয়াকে ইন্সপায়ার করতে পারে, আবার এটাও সত্যি ফাইনালে যেকোনোভাবেই হোক ওই ঢুসকাণ্ডের পরে ম্যাচ শেষ হওয়ার আগেই জিনেদিন জিদান ওয়ার্ল্ড কাপের কাছ থেকে মাথা নিচু করে বের হয়ে যাচ্ছেন। ২য় বিশ্বকাপটা জেতা হলো না। এই ট্র্যাজেডিটাও তার মনে পড়তে পারে। আমি জানি না জিদান তার ঘনিষ্ঠ মানুষ, জিদানের কাছ থেকে ডি মারিয়া কোন নিদর্শনটা গ্রহণ করবেন, কোন দৃষ্টান্তটা গ্রহণ করবেন, কি অনুপ্রেরণাটা নেবেন। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার ডি মারিয়াকে দরকার। যদি নাও পাওয়া যায় ডি মারিয়া তো গ্যালারিতে থাকবেই, কিন্তু আমরা খুব করে চাই বেঞ্চে থাক, বেঞ্চে থাক। আমি কিন্তু বারবার বলতেছি যে সে 90 মিনিট করে প্রত্যেকটা ম্যাচ খেলবে না। সেইটা কেউ আশা করবেন না বা সেটা করতে না পারলে ভাববেন না যে ডি মারিয়াকে ফেরানো ভুল হয়েছে। শেষ পর্যন্ত যদি ডি মারিয়া ২৬ বিশ্বকাপের দলে ঢোকেই, সেটা সুপার সাব হিসাবেই ঢুকবে এবং সেই হিসাবেই তাকে আর্জেন্টিনার দরকার। আর্জেন্টিনার তাকে ফুল টাইম দরকার নাই। হোপফুলি এটা একটা দুর্দান্ত সমাধান হবে। দুর্দান্ত একটা সমাধান হবে। স্বপ্নের মতো একটা সমাধান হবে। ফিল্লোলের মতো আমরাও সেই সমাধানের দিকে তাকায়ে বসে থাকি। সবাই ভালো থাকবেন। ফিদেও ফিরে আসো, ফিদেও ফিরে আসো। সবার জন্য শুভেচ্ছা।